নকল সিন বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। দেশের ভাগ্য পরিবর্তনে চাইলেন ধানের শীষে ভোট। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। মজলুম একটি দল ৫ আগস্টের পর জালিমে পরিণত হয়েছে। আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামায়াত আমির সুযোগ পেল ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। এই মজলুম অবস্থা পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকা গঠিত হয়ে গেল। জামাত ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। নীতি নির্ধারণীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ জাইমার। দলগুলোকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান। নারী শিশু স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি জুবাইদার। র্যাবে পাঠানো অনেক পেশাদার কর্মকর্তা ফিরতেন খুনি হয়ে। ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এবং ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। সচল রাখতে হার্ড লাইনে যাওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি, জানালো বিডা। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। ৭১ ও ৯০-এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। মুরসালিন হক জুনায়েদকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। পথে পথে পথসভা, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন, রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17-তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লাল মাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। সবাই বলি, এলাকাবাসী কেমন আছেন? 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 এ
একই সুরে
ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। মিরপুরের কয়েকটি পথসভায় অংশ শেষে রাজধানীতে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আর সেই খবর জানাবেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। রাতে শ্যামলীতে ঢাকা 13 আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। পরে তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জোটের প্রার্থী সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে প্রচারণায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, আন্দোলনের পরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও একযোগে কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা। সোমবারও রাজধানীতে 8টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন হবে দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের, আর সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটির জনসভাগুলোতে নানা পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানালেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছিলেন এই এলাকা থেকে, প্রিয় ভাই বোনেরা, 1991 সালে এই এলাকা থেকে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। তখন অনেকগুলো এই এলাকার অনেকগুলো জায়গা ছিল না তখন, কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু আমি বাড্ডা, ভাটারা এই সব এলাকায় কিন্তু আমি গিয়েছিলাম। অনেক মানুষ আছেন বেড়ায় সেই বেড়ায় তো 3 মাইল হেঁটে গিয়েছিলাম। তখন সেই সময় বাড়িতে কিন্তু যাবার রাস্তা ছিল না, কোনো সাইকেল যেতে না, সাইকেল যেত না, মোটরসাইকেল যেত। মোটরসাইকেল কিছু দূর গেলে আবার ধাক্কা নিয়ে যেতে হতো মোটরসাইকেলকে। হাইটে প্রায় 3-3.5 মাইল রাস্তা হেঁটে আমি গিয়েছিলাম বেড়াইতে। তো এখন প্রিয় ভাই বোনেরা, 91 সালে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতে রাস্তা। নির্বাচনের সময়
মানুষের দাবি ছিল ওই যে একর করে জমির যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান। পরবর্তীতে 91 সালে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন, আপনার ধানের শীষকে খালেদা জিয়াকে নির্বাচিত করলেন। খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন, উনি মানুষকে বলেছিলেন যে আমি বাড়িতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করবো, এরকম আরো যে কথা বলেছেন সেই ওয়াদাগুলো পূরণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি আজকে বলছি যে 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে, জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে। সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায়। সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেব। কাদেরকে দিব? আমরা সব মাদেরকে দেব, সব গৃহিণীদেরকে দেব। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা খেতে খাওয়া প্রান্তিক নারী, যারা প্রান্তিক গৃহিণী যারা, তাদেরকে আমরা দিব এই ফ্যামিলি কার্ডটি। এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে, মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা একটি মিনিমাম একটি সাহায্য পৌঁছাবো, সহযোগিতা পৌঁছাবো, যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা, আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদেরকে যে আমরা স্বাবলম্বী করতে চাই তা না, তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত, কৃষি কাজের সাথে সম্পর্কিত। আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে। তাদের বীজের সুবিধা বলেন, সারের সুবিধা বলেন, কীটনাশকের সুবিধা বলেন। এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা, ছোট কৃষক যারা আছে, ক্ষুদ্র কৃষক যারা আছে, প্রান্তিক কৃষক যারা আছে, তারা একসময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, সমস্যা বহু। বিগত 16 বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে। প্রতি বছর $16 বিলিয়ন দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম করে। বহু সমস্যা আছে গত 16 বছরে, অনেক সমস্যা জমে গিয়েছে। প্রিয় ভাই বোনের, একটি বিশাল সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যা আছে আমাদের দেশে প্রায় 4.5 কোটির মতো তরুণ সদস্য আছে, যুবক আছে। এই তরুণদের, এই যুবকদের বহু জনেরই কোনো রকম কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা সরাসরি ছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে একটি পক্ষ, এমন অভিযোগ তুলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন 15.5 বছর যারা কোথাও ছিল না, তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। রাজধানীতে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এ আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে
ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। একটা দল তারা মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি। ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আমলে সংগঠিত গুম খুনের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম। সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া নির্বাচনী ভাষণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে। পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি ও কালোবাজারি কঠোর হাতে দমন করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হবে। টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হবে। রাত 11টার সময় আরও থাকছে। হজের ভিসা কার্যক্রম শুরু আজ। সরকারি হাসপাতালে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ ছাড়া দেওয়া হবে না অনুমতি, জানালো সৌদি আরব। এবার বাণিজ্যের সংবাদ। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। আর অন্তর্বর্তী সরকার আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে দ্বিতীয় দফায় ফের চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সকালে বন্দরের জেটি গেট দিয়ে ঢোকেনি, কোনো যানবাহন বেরো হয়নি। আপনারা বলতে পারেন কিনা এই সরকার আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর দুটো কার্য দিবস হচ্ছে। আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষ তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে, তাহলে তাকে ধরা হবে। আওয়ামী লীগ আমলে শতাধিক গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি জানিয়েছেন, পেশাদার অফিসার হিসেবে র্যাবে পাঠানো হলেও অনেকে অপরাধী হিসেবে সেনাবাহিনীতে ফেরত আসতেন। পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণাধীন সেতুর সেন্টারিং ভেঙে নদীতে পড়ে 1 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 10 শ্রমিক। সকালে নির্মাণাধীন 4 লেন সেতুর লোহার সেন্টারিংয়ের ওপর বসে কাজ করছিলেন 10-15 জন শ্রমিক। হঠাৎ চেইন ছিঁড়ে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে রাসেল নামে 1 শ্রমিকের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। যথাযথ সেবা ও ভিসা প্রক্রিয়া সহজ করতে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত কেন্দ্র থেকে টিকা ও ফিটনেস সনদ নিতে হবে। আবেদন করতে হবে 20 মার্চের মধ্যে।